পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব না। এখন আপনারা এই যে বর্তমান যে প্রশ্নের যে সিস্টেম, এই প্রশ্নের সিস্টেমে আপনারা কম পড়ে এবং ভালো মতো করে যদি ডিপে না গিয়ে যদি না পড়েন, না পড়লে পারে আপনারা সফল হইতে পারবেন না। উপর উপর গতানুগতিক 2-3টা বই পড়ে আপনারা পাস করতে পারবেন না। কারণ কি, বিষয়টা হলো শোনেন, আপনাদের দিতে হয় হলো পিলি, লিখিত এবং ভাইবা। 3টা পড়ার কিন্তু আপনাদের আলাদা আলাদা গ্রাউন্ড আছে। এখন ভাইবার কথা আমি বাদ দিলাম। পিলি এবং লিখিতর ক্ষেত্রে দেখেন, আপনাদের পিলিতে লাগবে ইনফরমেশন, ঠিক আছে? অত্যন্ত আপনাদের প্রচুর পরিমাণে ইনফরমেশন লাগবে। যে কোনো আইন সম্পর্কে আপনাদের ইনফরমেশন গ্যাদার করতে হবে। এখন আর লিখিততে কী করতে হবে? লিখিততে আপনাদের লাগবে কি, ওই যে একটা ধারা, ওই ধারার বেসিক একটা ধারণা, ওই বেসিক ধারণা আপনাদের লাগবে। এই বেসিক ধারণা যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাদের কী করতে হবে? ভালো মতো করে সেই আইনটা বুঝতে হবে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে তো আসলে আমার মনে হয় না যে সেরকমের আপনাদের উপকার হবে বা আপনাদের সেরকমের লাভ হবে। এখন যে কোনো আইন সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে। এখন এই ধারণাগুলো যদি অর্জন করতে হয় তাহলে তো শর্টকাটে পড়ে, বর্তমানে আপনার অনেকে আছে যে তারা কি বলে, শর্টকাট পড়ায় বা শর্টকাট পড়ানোর কথা বলে, কিন্তু শর্টকাট পড়ে তো আসলে কোনো কিছু হবে না। শর্টকাট পড়লে পরে ধরেন তারা পড়ানোর পরে যে আপনাদের টিকলেন না বা আপনাদের পরীক্ষা খারাপ হইল, তখন কিন্তু তারা কিন্তু এটা দায়ভার নিবে না। দায়ভার না নিয়ে কি বলবে, আমার পড়ানোর দায়িত্ব ছিল, আমি পড়াইছি, এখন আপনারা পাস না করলে তো আসলে আপনাদের ব্যক্তিগত বিষয় বা আপনাদের গাফলতি। আবার অনেকে বলে শর্ট সাজেশন। হ্যাঁ, শর্ট সাজেশনে আপনারা আসলে পাস করতে পারবেন না। বর্তমান যে প্রশ্নের কোয়ালিটি আর প্রশ্ন করে জুডিশিয়ারি, ঠিক আছে? প্রশ্ন জুডিশিয়ারি করে, এই জুডিশিয়ারি যখন প্রশ্ন করে তখন কিন্তু প্রশ্নগুলো অনেক ডিপে দেয়, চিন্তা ভাবনা করে তারপরে প্রশ্ন দেয়। সো এই ক্ষেত্রে আপনারা শর্ট সাজেশন পড়ে কখনোই পাস করতে পারবেন না। কিন্তু দেখেন, যেগুলো মূল যে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি সবসময় স্টার দিয়ে দিই। আর বাকি যেগুলো আছে ওইগুলো আপনারা কি করবেন, একবার করে হলেও চোখ বুলায় যাবেন, যেন প্রশ্ন যদি আসে তাহলে আপনারা একবার দুইবার বা মোটামুটি পারেন বা উত্তর করতে পারেন। সাম্যক একটা ধারণা আপনাদের থাকুক বা থাকবে। এবং যে ধারাগুলো টোটালি লাগবে না, সেগুলো তো আমি দিয়ে দিই বা বলে দিই যে এইগুলো টোটালি লাগবে না। কিন্তু কিছু কিছু আছে যেগুলো আপনাদের কম হইলেও পড়তে হবে। হ্যাঁ, আমরা আজকে মূল পড়াতে ফিরে যাই। আমরা গত দিনে 81 ধারা পর্যন্ত পড়াইছিলাম, ঠিক আছে? 81 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম। বাকি যারা আছে উপস্থিতি খুবই কম, মাত্র 9 জন। এরকমের হলে তো আসলে ক্লাস নেওয়া মুশকিল, ঠিক আছে? আপনারা যদি অন্যান্য যারা আছেন তারা যদি মনে করেন যে না, ক্লাস সুইটেবল মনে হচ্ছে না বা আমাদের উপকার হচ্ছে না বা আমাদের হচ্ছে না, তাহলে আমি ক্লাস বা সব কিছু আমি স্টপ করে দেব। কিন্তু এরকমের পার্টিসিপেন্ট নিয়ে আসলে পরীক্ষাতে নিলাম, পরীক্ষাতে দেখলাম যে মাত্র আপনাদের 10 জন পরীক্ষা দিয়েছেন। আর অনেকে আছে যে ওরা তো পরীক্ষা দিয়ে তা পরীক্ষা কত পেয়েছে কি এগুলো গ্রুপেও জানায় না। আপনাদের অ্যাক্টিভিটিজ আমাদের কিন্তু পরবর্তী স্টেপে নিতে আগ্রহী করে তোলে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমার যেরকমের দায়িত্ব আছে আপনাদেরও সেরকম একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হলো নিয়মিত পড়ালেখা করা। যে কোনো একটা পড়া নিয়ে একটা সেকশন নিয়ে অ্যানালাইসিস করা। আপনারা সবসময় গতানুগতিক শুধু রিডিং পড়বেন না, শুধু মুখস্থর দিকে ঝুঁকবেন না। আপনারা একটা ধারা পড়ার পরে সেটা মুখস্থ করার টেন্ডেন্সি রাখবেন না। আপনারা সেই ধারাটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, চিন্তা করবেন এই ধারা থেকে কোন কোন প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে, কিভাবে পরীক্ষাতে প্রশ্ন এখান থেকে করতে পারে। আপনি যদি প্রশ্নকর্তা হইতেন তাহলে এই ধারা থেকে কিভাবে প্রশ্ন করতেন, এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলো আপনারা সবসময়
মাথায় নিয়ে রাখবেন। এখন দেখেন আপনাদের হবেন হলো আইনজীবী। আইনজীবী হইতে হলে আপনাদের অনেক অ্যাক্টিভ হইতে হবে, কার্যক্রম বাড়াইতে হবে, পরিশ্রমী হইতে হবে। এখন পরিশ্রমী যদি না হন তাহলে তো আইন পেশায় টিকতে পারবেন না। অত্যাধিক আপনাদের পরিশ্রমী হইতে হবে। ঠিক আছে, আমরা আজকে 82 ধারা থেকে শুরু করব। 82 ধারা থেকে শুরু করব। 82 ধারাতে বলতেছে 9 বছরের নিম্ন বয়স্ক কোনো শিশু আর 9 বছরের নিচের যে কোনো বয়সের শিশুর কোনো কার্য, সেটা আমরা গতদিন আমরা শুরু করেছিলাম জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রম। এই ব্যতিক্রম আমরা 81 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম। 76 থেকে 106 ধারা পর্যন্ত সাধারণ ব্যতিক্রম সম্পর্কে বলা আছে। এখন আমরা 81 পর্যন্ত পড়েছিলাম। 82 ধারার টাইটেলটা দেখেন, বলতেছে 9 বছরের নিম্ন বয়স্ক কোনো শিশুর কোনো কার্য। ঠিক আছে, এখন দেখেন 9 বছরের নিচের কোনো শিশুর কোনো কার্য সেটা অপরাধ বলে গণ্য হবে না। আমরা ধরে নেব যে 9 বছরের শিশু, 9 বছরের নিচের কোনো শিশু বোধগম্যহীন, অপরাধ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, বা এই যে কার্যটি করতেছে এই কার্যের ফলাফল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। ঠিক আছে, এইটা ধরে নিয়ে আমরা কি করব, তাদের কোনো এই 9 বছরের নিচের বয়সের কোনো শিশুর কোনো কার্যই কি হবে না, অপরাধ বলে গণ্য হইবে না। অপরাধ বলে গণ্য হইবে না। এটা হলো আপনার 82 ধারার মূল কথা। এখানে দেখেন, এখান থেকে পড়বেন কি যে 9 বছরের নিচের বয়সের শিশুর কোনো কার্য, এইটা পড়লেন। পড়ার পরে তারপরে আপনারা শুধু এইটুকু মনে রাখবেন যে 9 বছরের নিচের, এখানে দেখেন 9 বছরের কথা কিন্তু বলা হয় নাই, বলা হচ্ছে 9 বছরের নিচের। ঠিক আছে, 9 বছরের নিচের শিশুর কোনো কার্য কি হবে না, অপরাধ বলে গণ্য হইবে না। তারপর দেখেন 9 বছরের ঊর্ধ্বে আর 12 বছরের কম, 9 বছরের উপরে এবং 12 বছরের কম। এটা হলো আপনার 83 ধারাতে 9 বছরের উপরে এবং 12 বছরের নিচের বয়সের যদি কোনো শিশুর কোনো কার্য, সেটা কি হবে, অপরাধ বলে গণ্য হবে তখনই যখন সেই শিশুটি কি হবে, বোধগম্য হবে বা কার্যের ফলাফল সম্পর্কে তাদের জ্ঞান আছে। তাহলে দেখেন এখানে কিন্তু 9 বছরের 82-তে বলতেছে 9 বছরের নিচের যে কোনো ধরনের কার্য সেটা কি হবে না, অপরাধ বলে গণ্য হইবে না। আর 9 বছরের নিচে যে কোনো বয়সের মানে 9 বছরের নিচে যে কোনো বয়সের তাদের কোনো কার্য অপরাধ বলে গণ্য হইবে না, যে কোনো কার্য যে কোনো পরিস্থিতিতে। আর বলতেছে যে 12 বছরের নিচে আর 9 বছরের উপরে কোনো কার্য কি হবে, অপরাধ বলে গণ্য হবে যদি সেই শিশুটি কি হয়, বোধগম্য হয়, কার্য সম্পর্কে জ্ঞান থাকে এবং তার যে কার্য সেই কার্যের ফলাফল সম্পর্কে তার যদি জ্ঞান থাকে। এই কার্যের ফলাফল সম্পর্কে যদি তার যদি জ্ঞান থাকে যে আমার এই কার্যটা কি হচ্ছে, অপরাধ হচ্ছে, কারোর ক্ষতি হচ্ছে, সে যদি কোনো আইন জানে, এই যে কয়েকটা গ্রাউন্ড বললাম, তার যদি জ্ঞান থাকে, তার যদি এই যে 9 বছরের উপরে আর 12 বছরের নিচে, তাহলে সেটা কি হবে, তারটা কি অপরাধ বলে গণ্য হবে। এখন কথা হলো যে তার যদি জ্ঞান না থাকে, সে যদি বোধগম্য না হয়, তার কার্যটার ফলাফল সম্পর্কে তার যদি ধারণা না থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অপরাধ বলে গণ্য হবে না। তাহলে দেখেন আমরা 82 ধারাতে বললাম যে 9 বছরের নিচের শিশুর যে কোনো কার্য কোনো অপরাধ বলে গণ্য হবে না। 83-তে বললাম কি যে 9 বছরের উপরে 12 বছরের নিচে শিশু তারা যদি বোধগম্য হয় বা তাদের যদি সাম্যক জ্ঞান থাকে অপরাধ সম্পর্কে বা তার কার্য সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে অপরাধ বলে গণ্য হবে। আর যদি এই ধারণা বা অপরাধের প্রবণতা বা তার কার্যটা যে অপরাধ বলে গণ্য হবে বা কোনো একটা অপরাধ হচ্ছে, অন্য কারো ক্ষতি হচ্ছে, এইটা সে যদি বোধগম্য হয় বা বুঝতে পারে, তখন সেটা কি হবে, অপরাধ বলে গণ্য হবে, তখন তার কি হবে, শাস্তি হবে। এখন দেখেন এই যে 18 বছরের নিচে যদি আপনার কোনো শিশু
কিশোর যদি অপরাধ করে থাকে, শিশু বলা যায় না 18 বছরের নিচে। নবজাতক বলা হয়, নবজাতক শিশু বলা হয় 40 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে কি বলা হয়? নবজাতক শিশু। তাহলে এখন যার বয়স আপনার 17 তাকে তো আমরা শিশু বলতে পারি না, তাই না? আপনি শিশু বলতে পারেন, ধরেন যে 1.5 বছর 2 বছর পর্যন্ত আপনি শিশু বলতে পারেন, বা ধরেন আপনি 3 বছর 4 বছর পর্যন্ত বলতেছেন, কিন্তু আপনি তো 10 বছরের কাউকে তো শিশু বলতে পারেন না, বা 12 বছর 13 বছর 14 বছর এদেরকে তো শিশু বলতে হয়, এদের বলবেন কি? কিশোর কিশোরী। ঠিক আছে, কিশোর কিশোরী বা নাবালক নাবালিকা, কিশোর কিশোরী বা নাবালক নাবালিকা। হ্যাঁ, দেখেন, তাহলে এই 82 আর 83 এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে 82 আর 83 ধারা নিয়ে, বা বুঝতে পারেন না এরকমের কেউ? আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আপনারা জানতে পারবেন যে কোনো বিষয় সম্পর্কে, যে কোনো আইন সম্পর্কে, যে কোনো সময় আপনারা কি করবেন? প্রশ্ন করবেন। আচ্ছা, যদি কোনো ধারায় শিশু 9 অপরাধ বছর। করে আর তার বয়স যদি 9 বছর হয়, মানে তখন একজ্যাক্ট 9 বছর, ঠিক আছে? একজ্যাক্ট 9 বছর, মানে একদম কাটাই কাটাই 9 বছর। এই সম্পর্কে দণ্ডবিধিতে বলা নাই, ঠিক আছে? এই সম্পর্কে দণ্ডবিধিতে কোনো বিধান নাই, বা তারা বলে নাই। 9 বছরের নিচে বলছে, 9 বছরের উপরে বলছে, ঠিক আছে? প্রশ্ন যদি আসে তাহলে তারা এইভাবে উত্তর করবেন আপনারা যে 9 বছরের শিশু সম্পর্কে কোনো মতামত দণ্ডবিধিতে নাই, বা এরকমের যে অপশনটা পাবেন সেই অপশনটা উত্তর করবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? আর কারো কোনো প্রশ্ন, কেউ যেন প্রশ্ন করতে চেয়েছিল বা? ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, হ্যাঁ, আমি উত্তরটা পেয়ে গিয়েছি। তারপরে দেখেন, এই যে আপনাদের বলতেছে, এই 84 ধারাতে বলতেছে অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড, অ্যাক্ট টাইটেলটা এটা আপনারা একটু ব্যারাক থেকে দাগায় রাখেন। অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড, ঠিক আছে? অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তির কোনো কার্য, অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তির কোনো কার্য অপরাধ বলে গণ্য হইবে না। এখানে অপ্রকৃতিগ্রস্ত বলতে বোঝাচ্ছে আনসাউন্ড মাইন্ডেড, পাগল, উন্মাদ, এরকমের কোনো ব্যক্তি যে স্বাভাবিক ব্যক্তি না, স্বাভাবিক জীবনযাপন তা সে করতে পারে না, সে পাগল, উন্মাদ, এই ধরনের কোনো ব্যক্তির কোনো কার্য কী হবে না? অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু দেখেন, এইটার সাথে আপনারা 98 ধারাটা মিক্সড করে পড়বেন। ওইখানে বলতেছে যে 98 ধারাতে পাগল ব্যক্তির ক্ষেত্রে কি করা যাবে? প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে। পাগল ব্যক্তির ক্ষেত্রে কি করা যাবে? প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্স কি করা যাবে? এক্সিকিউট করা যাবে। প্রাইভেট ডিফেন্স বলতে এখানে প্রাইভেট ডিফেন্স আপনাদের ব্যক্তির এবং ব্যক্তির দেহের জন্য এবং সম্পত্তির ক্ষেত্রে কি করা যায়? প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায়। এই প্রাইভেট ডিফেন্স আমরা একটু পরে পড়বো। এখন দেখবেন যে এই পাগলের ক্ষেত্রেও কি করা যায়? পাগল শিশু এদের ক্ষেত্রেও প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায়। যখন আমরা প্রাইভেট ডিফেন্স অল্প একটু পরে পড়বো, তখন আমরা বিষয়টা আরেকটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে আপনারা কি পাইলেন? যে অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তির কৃত কোনো কার্য, অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড, কোনো অপরাধ বলে গণ্য হবে না। যে কে বললেন আবার একটু বলেন? নুসরাত আপু? আপনাকে বলি নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কন্টিনিউ কর ভাইয়া। জি জি, ঠিক আছে। তারপরে দেখেন 85 ধারাতে বলতেছে, 85 ধারার ইংরেজি টাইটেলটা দেখেন, যে অ্যাক্ট অফ এ পারসন ইনক্যাপাবল অফ জাজমেন্ট বাই রিজন অফ ইনটক্সিকেশন কজেস এগেনিস্ট হিজ উইল। ঠিক আছে, এগেনিস্ট হিজ উইল, মানে ইনটক্সিকেশন এগেনিস্ট উইথ হিজ উইল, মানে এখন যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয়, অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়, তাহলে সেই ব্যক্তির কোনো কার্য কী হবে না? অপরাধ বলে গণ্য হবে না। এখন কথা হলো যে যদি কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি নেশাগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু অপরাধ বলে গণ্য হবে।
এখন দেখেন আমি গোলাম ফারুক ভাইকে কি করলাম, জোর করে মদ খাওয়াই দিলাম। মদ খাওয়াই দিলাম, গোলাম ফারুক ভাই কি হইলো, মানে সে খাবে না, জোর করে 2 হাত ধরে, মানে আরও 2-3 জন লোক ছিল, লোক থাকা অবস্থায় তাকে জোর করে ধরে মদ খাওয়াই দিলাম। বা এই যে আরও অনেক ধরনের ড্রাগস আছে না, যে ড্রাগসগুলো কি করলাম তাকে আমি দিলাম, দেওয়ার পরে সে অ্যাবনর্মাল হয়ে গেল। তো তখন যে আপনার আউট অফ সেন্সে যখন চলে যাবে গোলাম ফারুক ভাই, তখন সে যদি কোনো কার্য করে থাকে বা অপরাধ যদি করে থাকে, ওই আপনার নেশাগ্রস্ত থাকা অবস্থায়, নেশাগ্রস্ত হওয়ার আগে এবং পরে না, নেশাগ্রস্ত থাকা অবস্থায় সে যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এখন দেখেন এই যে নেশাগ্রস্ত হওয়া, এটা কিন্তু আপনার অন্য কোনো ব্যক্তি এই গোলাম ফারুক ভাইয়ের অনিচ্ছাকৃতভাবে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে কি করবে, কোনো নেশাজাতীয় দ্রব্য তাকে গ্রহণ করাবে বা দিবে, তখনই সেটা অপরাধ বলে গণ্য হবে না। আর যখন যদি গোলাম ফারুক ভাই যদি নিজে যদি আপনার নেশাগ্রস্ত হয়, বা নিজে যদি মদ খায় বা গাঁজা খায় বা আপনার অন্যান্য যে দ্রব্য আছে, মানে ড্রাগস জাতীয়, সেগুলো খেয়ে যদি আপনার যদি মাতলামি করে বেড়ায় বা যদি আপনার যদি কাউকে যদি আঘাত প্রদান করে, তাহলে সেটা আপনার কী হবে, অপরাধ বলে গণ্য হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে টোটালি এই বিষয়টা হবে যে আপনার নেশাগ্রস্ত বা আপনার নেশাগ্রস্ত হইতে হবে আপনার সেই ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্য কোনো ব্যক্তি তাকে কি করাবে, পান করাবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তারপরে দেখেন আমরা 86 ধারাতে চলে আচ্ছা, যাব। নেশাগ্রস্ত অবস্থায় যদি মার্ডারও করে তবুও কি সে খালাস পেয়ে যাবে? হ্যাঁ, সেটা মানে জেনারেল মার্ডার তো অনেক জঘন্যতম না? সেটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে যাবে, এবং সে ব্যক্তি কি হবে, তার কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। সে যদি মার্ডারও করে, তাহলে সেটা কী হবে না, অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু এখানে শর্ত আছে, কিন্তু শর্তগুলো আপনার মনে রাখতে হবে। প্রথম শর্ত হলো যে তার ইচ্ছার বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে কি করতে হবে, নেশাজাতীয় দ্রব্য তাকে দিতে হবে। দ্বিতীয় শর্ত হইল যে আপনার যে এই যে যে কার্যটা সে করতেছে, এই কার্যের ফলাফল সম্পর্কে বা তার কোনো ধারণা নাই। যদি সেই ব্যক্তির যদি ধারণা থাকে, তাহলে কিন্তু আপনার সেটা অপরাধ বলে গণ্য হবে। তাহলে প্রথম শর্ত পাইলাম যে তার ইচ্ছার বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য দিতে হবে, এবং দ্বিতীয় শর্ত হলো যে সে যে কার্য করতেছে এই কার্য সম্পর্কে তার কোনো হেতায়েত জ্ঞান ওই সময় ছিল না। যদি থাকে তাহলে সেটা অপরাধ হবে, আর যদি না থাকে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না, সেটা মার্ডার হোক, যেটাই হোক না কেন। তবে এইটা মনে রাখবেন যে কিছু কিছু অপরাধ আছে যে অপরাধ আপনার জ্ঞান না থাকলে সম্ভব না, করা সম্ভব না। কিছু কিছু অপরাধ আছে কোনো ব্যক্তি তার যদি ওই জ্ঞান সম্পর্কে ইন্টেনশন না থাকে, তাহলে কিন্তু সে অপরাধ কিন্তু সেটা সংগঠন করতে পারবে না। যেমন ধরেন যে আপনার প্ররোচনা, এবেটমেন্ট আমি কি করলাম, আমি গোলাম ফারুক ভাইকে বললাম যে আপনি ওকে কি করেন, ওই গোলাম ফারুক ভাইকে উস্কানি দিলাম, উস্কানি দেওয়ার পরে তারে বললাম যে আপনি সুমনকে আঘাত করেন। তা গোলাম ফারুক ভাই সুমনকে আঘাত করলো, সুমন মারা গেল। তা এই যে এখন যদি আমি যদি বলি, আমি তো প্রথমে উস্কানি মানে প্ররোচনা দিলাম গোলাম ফারুক ভাইকে, তারপরে গোলাম ফারুক ভাই কি করলো, আমার উস্কানি পেয়ে সুমনরে কি করলো, হত্যা করলো। এখন যদি আমি যদি পরবর্তীতে বলি যে আমার আসলে তখন আমি মানে ইনটক্সিকেশন ছিলাম, আমি নেশাগ্রস্ত ছিলাম, আমার আসলে এই প্ররোচনা দেওয়ার জ্ঞান ছিল না, তাহলে কিন্তু হবে না। কারণ প্ররোচনা দিতে হইলে একটা জ্ঞান লাগে, ঠিক আছে, জ্ঞান লাগে এবং অপরাধ সম্পর্কে একটা ধারণা থাকা লাগে। তো এখন আমি কিন্তু তখন কিন্তু কি করতে পারবো না, আমি তখন আমি কি করতে পারবো না, প্রাইভেট বা ডিফেন্সের কথা বলতে পারবো না। প্রাইভেট ডিফেন্স বা আপনার এই জেনারেল এক্সেপশনের কাছে তখন আমি আসতে পারবো না। এটা প্রাইভেট ডিফেন্সে যাবে না, এটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে, এটা যাবে আপনার 85 ধারাতে। তো এখন দেখেন এই 85 ধারাতে আপনার বলতেছে যে অন্য ব্যক্তি কর্তৃক নেশাগ্রস্ত হবে, এবং সে কী করবে, অন্য ব্যক্তির ওই যে যাকে নেশাগ্রস্ত করবে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এটা তার নেশাগ্রস্ত করাবে। তাহলে আশা করি বিধি উত্তরটা পেয়েছেন যে
সে মার্ডার করুক বা যেটাই করুক না কেন সেটা অপরাধ বলে গণ্য হবে না যদি অন্য কোনো ব্যক্তি কী করে তাকে নেশাগ্রস্ত করায় তার ইচ্ছার বিরুদ্ধে এবং সেই কার্য সম্পর্কে তার কোনো জ্ঞান যদি না থাকে। আর কিছু কিছু কার্য আছে যেটা আপনার অপরাধমূলক জ্ঞান লাগে, অপরাধমূলক জ্ঞান ছাড়া সে কী করতে পারে না, সেই অপরাধটা করতে পারে না। সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে অপরাধ বলে গণ্য হইবে। তখন কিন্তু সে জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন ৮৬ ধারাতে বলতে যে অপরাধের ক্ষেত্রে বিশেষ জ্ঞানের বা ইচ্ছা থাকা দরকার, নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক এমন অপরাধ সংঘটিত হলে সেটা দোষী বলে গণ্য হইবে। মানে এটা বলতেছে আপনার ভলেন্টারিলি ইনটক্সিকেশন, মানে আমি নিজে নিজে কি করলাম, আমি নেশাগ্রস্ত হইলাম, নেশাগ্রস্ত হয়ে অপরাধ সংগঠন করলাম, সেক্ষেত্রে আমার কি হবে, আমার শাস্তি হবে বা আমারটা কি হবে, অপরাধ বলে গণ্য হইবে। তাহলে দেখেন আমরা কিন্তু দুইটা ধারা পাইলাম, একটা আপনার 85 আর হলো 86। 85তে বলতেছে ইনটক্সিকেশন উইদাউট উইল, আর 86তে বলতেছে উইথ উইল। ঠিক আছে, মানে তার ইচ্ছাকৃতভাবে সে যদি কি করে ইনটক্সিকেশন হয়, ভলেন্টারিলি ইনটক্সিকেশন হয়, তাহলে সেটা কি হবে, অপরাধ বলে গণ্য হবে। এই ইনটক্সিকেশন এটা আপনার ভলেন্টারি ইনটক্সিকেশন বলতে নিজে নিজে যদি কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত দ্রব্য পান করে যদি আপনার কি করে মাতাল হয়ে যদি কোনো অপরাধ সংগঠন করে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? দুইটা যে ধারা বললাম 85 আর 86, এই দুইটা আপনারা একটু কম্পেয়ার করবেন। একটা আপনার ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হওয়ার, একটা হলো অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হওয়া। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আর কারোর কি নেট বাফারিং হচ্ছে? আমার কথা শুনতে অনেক কষ্ট হচ্ছে, কেটে কেটে আসতেছে। তো আপনার কথা সবার কি আমি নেট ঠিক আছে নাকি আপনার কথা আমারই আমি প্রবলেম? ক্লিয়ার শুনতে পাচ্ছি। অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে ভাই, বরাবর আছে, কোনো সমস্যা নাই। তার নেটের হয়তো সমস্যা। জি জি, ঠিক আছে। আমরা এবার দেখেন, আমরা এবার 87 ধারাতে চলে যাব। 87 ধারাতে চলে যাব। এখানে আপনার কিছু অপরাধ দেখব যেটা আপনার খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং পড়বেন এবং সার্কেল করে দেখবেন, পড়বেন। 87 ধারাতে বলতেছে মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত এবং মৃত্যু বা গুরুতর আঘাত হতে পারে বলে এমন অজানা এমন কোনো কার্য সম্মতি সহকারে করা হলে উক্ত ব্যক্তিদ্বয়ের বয়স যদি 18 বছরের বেশি হয় উক্ত কাজের মাধ্যমে সংঘটিত কোনো অপরাধ বলে গণ্য হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখেন যে মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত পয়েন্টগুলো দেখবেন। প্রথম কথা হলো যে মৃত্যু এবং গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে বয়স হইতে হবে 18 বছরের বেশি, বয়স হইতে হবে 18 বছরের বেশি। 3 নম্বরটা হলো যে সম্মতি সহকারে, সম্মতি সহকারে। এখন দেখেন যে এই যে রেসলিং আছে না, রেসলিং, এই যে ডাব্লু, এই যে ধরেন যে এই মিরাজ আর লতিফ ভাই তারা কি করতেছে, বা মিরাজ আর লোকমান ভাই তারা দুইজন আর কি রেসলিং খেলবে, ডাব্লু খেলবে। ডাব্লু খেলার ক্ষেত্রে এখন লোকমান ভাই মানে একটু শক্তিশালী মানুষ, মিরাজ একটু মানে ধরেন যে মানে মিরাজ যদিও শক্তিশালী তারপরেও ধরেন যে যেরকমই হোক না কেন মোটামুটি একটু দুর্বল প্রকৃতির মনে হচ্ছে। ঠিক আছে, তা তখন ভাই মিরাজ কিন্তু অনেক শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, মিরাজ অনেক শক্তিশালী আমি জানি। তা মিরাজ কি করলো, মিরাজ বললো যে ঠিক আছে আমিও রেসলিং খেলবো, ডাব্লু খেলবো, দেখবো কে জিতে। ঠিক আছে, তা পরবর্তীতে এই লোকমান ভাই আর মিরাজ ভাই কি করলো, রেসলিং খেলতে খেলতে লোকমান ভাইয়ের এক আঘাতে মিরাজ কি হলো, মিরাজ মারা গেল। ঠিক আছে, এক্ষেত্রে এই যে লোকমান ভাইয়ের কী হবে না, কোনো অপরাধ বলে গণ্য হইবে না, তার যে কার্যটা সেটা অপরাধ বলে গণ্য হইবে না। কারণ কি, এইটা দেখেন যে এটা মিরাজ ভাই এই লোকমান ভাই তার এই যে তার কিন্তু মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে তাকে আঘাত করে নাই। এইখান থেকে আপনার স্কিপ পাওয়ার বা এখান থেকে বেঁচে যাওয়ার বা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ার শর্তগুলো কী কী লিখিত যদি আসে তাহলে আপনারা এইভাবে শর্ত আকারে দিবেন যে আমার এই লোকমান ভাইয়ের ইচ্ছা ছিল না, তাকে হত্যা করার ইচ্ছা ছিল না। দ্বিতীয়ত মিরাজের বয়স 18-র বেশি। তৃতীয়ত মিরাজের রেসলিং খেলার ক্ষেত্রে সম্মতি ছিল।
এবং মিরাজ জানতো যে আমি যদি রেসলিং খেলি তাহলে আমার কি হইতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এখন এই যে গুরুতর আঘাত, এই মৃত্যু অথবা গুরুতর আঘাত ব্যতীত, আঘাতদানের উদ্দেশ্য ব্যতীত এর নিচে একটা দাগ দেন, 18 বছর বয়স এর নিচে একটা দাগ দেন, এবং সম্মতি সহকারে এর নিচে একটা দাগ দেন। এই যে 3টা শব্দ আমি বললাম, এই 3টা শব্দের নিচে একটা দাগ দেন। এইখান থেকে প্রশ্ন আসতে পারে, এই 3টা শব্দ জায়গা থেকে এই প্রশ্ন আসবে, অন্য জায়গা থেকে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, আপনাদের পড়াটা হবে সিস্টেমেটিক, আপনারা সিস্টেম ওয়াইজ পড়বেন এবং কম পড়বেন, কিন্তু গুরুত্বপূর্ণ এবং যে যে জায়গা প্রয়োজন সেই জায়গায় পড়বেন। আমার যেখানে প্রয়োজন নাই, যেখান থেকে প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেখানে আমি সময় কিল করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, আর আরেকটা বিষয় আপনার মনে রাখবেন যে কোন ধারার পরে কোন ধারা আছে এবং ধারার টাইটেলটা কি, ধারার টাইটেলটা অবশ্যই মনে রাখবেন। এখন সব ধারার টাইটেল একবার আপনার মনে রাখা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনার সব ধারার টাইটেল একবারে মনে রাখার দরকার নাই। সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে, যেমন ধরেন দণ্ডবিধিতে আপনার 488টা ধারা আপনার কার্যকর আছে বর্তমানে। তো এই 488টা ধারার মধ্যে আপনি প্রথমবার পড়ার পর আপনি 200টা ধারা মুখস্থ করতে পারলেন এবং 200 ধারার টাইটেল আপনার মনে আছে। পরের বার যখন আপনি রিডিং পড়বেন তখন আপনি আর 10টা ধারা বেশি পড়েন, দ্বিতীয়বার যখন পড়বেন, তৃতীয়বার যখন পড়বেন তখন আর 10টা ধারার টাইটেল আপনি বেশি পড়েন। এই যে সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকবার যখন আপনি আইন পড়বেন, প্রত্যেকবার আইন পড়ার পরে আপনি যতবার পড়বেন একই আইন, যতবার পড়বেন ততবারই দেখবেন যে আপনি নতুন কোনো কিছু শিখতেছেন। এই জন্য বলা হয় যে আইন পড়ার ক্ষেত্রে আইন পড়ার কোনো শেষ নাই। আপনি একই আইন জানেন, জানার পরেও যখন আপনি আবার যখন ওই আইনটাই পড়বেন, দেখবেন কি হবে, ওই আবার পড়ার ক্ষেত্রে আপনি নতুন কোনো কিছু আবার শিখতে পারতেছেন, নতুন কোনো কিছু আবার শিখতে পারতেছেন। এই জন্য আপনারা কী করবেন, আইন বারবার পড়বেন। আইন একবার পড়ে রেখে দেওয়ার জিনিস না, আইন বারবার পড়ার জিনিস, আইন বারবার পড়ার জিনিস। ঠিক আছে, তারপরের ধারাতে আমরা চলে যাব। তারপরের ধারা আপনার 88 ধারাতে বলতেছে, দেখেন এখানে আমরা আগে কি বললাম যে মৃত্যু এবং গুরুতর আঘাত দানের উদ্দেশ্য ব্যতীত। 88 ধারাতে দেখেন যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তির উপকারার্থে উক্ত ব্যক্তির সম্মতি সহকারে কৃত কোনো কার্যের ফলে কোন অপরাধ সংঘটিত হলে তা অপরাধ হিসাবে গণ্য হইবে না। এখন দেখেন আমরা 87তে পড়েছিলাম মৃত্যু বা গুরুতর আঘাত, 88তে বললাম যে শুধু মৃত্যু, 88তে বলা আছে শুধু মৃত্যু। এই শুধু মৃত্যুর নিচে একটা দাগ দেন, তারপরে দেখেন যে উদ্দেশ্য ব্যতীত, এই যে তার মানে কি উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ব্যতীত এর নিচে একটা দাগ দেন। তারপরে দেখেন উপকারার্থে মানে তার কল্যাণের জন্য, কল্যাণের নিচে একটা দাগ দেন। তারপরে দেখেন সম্মতি সহকারে এর নিচে একটা দাগ দিবেন। ঠিক আছে, তাহলে আমি যে যে শব্দগুলো বললাম এর নিচে আপনারা কি করবেন, একটা করে দাগ দিয়ে রাখবেন। এখন দেখেন কথা হলো যে এই মৃত্যু সংগঠনের উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তির উপকারার্থে উক্ত ব্যক্তির সম্মতি সহকারে কৃত কোনো কার্য কি হবে না, অপরাধ বলে গণ্য হবে না। এখন দেখেন আমাদের কিন্তু অনেক ধরনের কার্য আছে যেগুলো আমাদের প্রয়োজন হয় এবং সেখানে রিস্ক থাকে। এখন দেখেন এই যে আমাদের জাস্ট মিনিট, এই যে নুসরাত নওশিন আপু উনি কি করছেন, ওনার একটা মানে রাস্তাতে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হলে পারে ওনার এখন কি করতে হবে, ওনার চিকিৎসা প্রয়োজন। দেখুন ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কী করবে, অপারেশন করবে। অপারেশন করার ক্ষেত্রে একটা রিস্ক আছে, তো ডক্টর আপনার সেক্ষেত্রে বলে দিল যে যদি কোনো অপরাধ এই কার্যের ফলে একটা রিস্ক আছে, যদি আপনি সম্মতি দেন তাহলে আমরা অপারেশন শুরু করব। এখন দেখেন নওরিন আপু তো আপনার জীবন বাঁচানোর ক্ষেত্রে বা আপনার তার মঙ্গলের জন্য কি করা প্রয়োজন, তার অপারেশন করা প্রয়োজন। সেক্ষেত্রে যে সম্মতি দিল এবং অপারেশন করতে গিয়ে কী করলো, নওরিন আপু মারা গেলো। এই ক্ষেত্রে আপনার কী হবে না, ডক্টরের কার্যটা কী হবে না, অপরাধ বলে গণ্য হইবে না। কারণ কি এখান থেকে কিন্তু ডক্টর কিন্তু তার মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে এই কাজটা করে নাই, এই মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে করে নাই। এবং এই যে নওরিন আপুর সম্মতি ছিল এবং তার কি হয়েছে, তার কল্যাণের জন্য, তার মঙ্গলের জন্য ডক্টর কী করছে, অপারেশন করছে। কিন্তু এই যে রিস্ক থাকার কারণে বা আপনার তার কি হয়েছে, মৃত্যু সংঘটিত হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কী হবে, ডক্টরের কোনো অপরাধ সংগঠন হবে না। আমাদের এই ক্লাসটা এখনই শেষ হচ্ছে, আমি আবার নতুন করে লিঙ্ক দিচ্ছি, আপনারা লিঙ্ক পাওয়ার সাথে সাথে দ্রুত যুক্ত হবেন।
ঠিক আছে? আচ্ছা, দ্রুত যুক্ত আসেন, আবার আসেন।